সুপ্রিয় শিক্ষার্থী, পরিণীতি ও সুশাসন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পরিণীতি প্রথম পত্রের বাংলাদেশের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যগুলি নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। গতদিন আমরা বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যগুলি নিয়ে আলোচনা করেছিলাম, সেই ধারাবাহিকতা আমাদের চলছে। আজকে আমরা সুপ্রিম কোর্টের প্রথমত গঠন, ক্ষমতা ও কার্যগুলি, এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো। প্রথমত গঠন দেখিনি। বাংলাদেশে যে বিচার বিভাগের কথা বলা হচ্ছে, সেই বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায়টা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেমন? এই সুপ্রিম কোর্টে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। কেমন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য বিচারপতিও তিনি নিয়োগ করে থাকেন। তো সুপ্রিম কোর্টের বিচারক হইতে গেলে তার যে সকল যোগ্যতা থাকা লাগবে, সেটা বাংলাদেশ সংবিধানের 195 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে গেলে কি কি যোগ্যতা থাকা লাগবে সেটা সম্পর্কে 95 নং অনুচ্ছেদে। কেমন? তো বাংলাদেশের সুপ্রিম কোর্ট সম্পর্কে বাংলাদেশ সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদ থেকে 193 নং অনুচ্ছেদ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বাংলাদেশ সংবিধানের যে 95 নং অনুচ্ছেদে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন বিচারক হইতে গেলে তার যে সকল যোগ্যতার প্রয়োজন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বিচারক হওয়ার ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হইতে হবে, এক। দুই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অন্তত 10 বছর অ্যাডভোকেটশিপ করার যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ কোনো একজন সুপ্রিম কোর্টের লয়ার যদি 10 বছর যাবৎ সুপ্রিম কোর্টে অ্যাডভোকেটশিপ করে থাকে, ওকালতি করে থাকে, তাহলে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তাহলে আমরা কথাটা লিখতে পারি, সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা, এবং এগুলো আমরা শর্তও বলতে পারি। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কমপক্ষে 10 বছর কোনো বিচার বিভাগীয় পদে দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর, যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিচার বিভাগীয় পদে পদে 10 বছর দায়িত্ব পালন করতে হবে। কেমন? এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার প্রথম ক্রাইটেরিয়া। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভোকেটশিপে থাকতে হবে, এবং তৃতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর দায়িত্ব পালন করতে হবে। এরপরে সে ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করবে। পরবর্তীতে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ প্রদান করবেন বাছাইয়ের মাধ্যমে। কেমন? তো আমরা তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টটা দেখলাম। তো আমরা জানি সুপ্রিম কোর্ট ছাড়া কিন্তু আরও কিছু কোর্ট আছে, সেই কোর্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলোকে বলা হয় অধস্থন আদালত
তো এই অধস্থন আদালত হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সহকারী জজের আদালত, সাব জজ আদালত বলা হয়, অতিরিক্ত জেলা জজের আদালত এবং জেলা জজের আদালত। তো আমরা স্টেপ বাই স্টেপে আলোচনা করতে করতে থাকি। তো এরপরে আমরা দেখব বিচারপতিদের মেয়াদ এবং বেতন ভাতা। একজন বিচারপতি কতদিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সুপ্রিম কোর্টে একজন বিচারপতি 67 বছর বয়স পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতে পারেন বিচারপতি হিসেবে। কত বছর বয়স পর্যন্ত? 67 বছর বয়স পর্যন্ত। 67 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। মেয়াদ ও বেতন ভাতা। তাহলে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন? 67 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি দায়িত্ব পালন করতে পারবেন। তবে 67 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি কোনো বিচারপতি তিনি চান যে তিনি আর দায়িত্ব পালন করতে চান না, সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করবেন। এখন কথা হচ্ছে যে কোনো বিচারপতি যদি 67 বছর বয়সের পূর্বে কি তাকে অপসারণ করা যাবে না? এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে হ্যাঁ, বাংলাদেশে যে সুপ্রিম কোর্টে যে বিচারপতিগণ থাকেন তাদেরকে 67 বছর বয়সের পূর্বেও কিন্তু অপসারণ করা যায়। তবে সেক্ষেত্রে অপসারণ করতে হলে জাতীয় সংসদের মাধ্যমে এখন অপসারণ করতে হয়। যে যদি কোনো বিচারপতি সংবিধান লঙ্ঘন করেন, নৈতিক স্থলন ঘটে এবং মানসিকভাবে যদি বিকারগ্রস্ত হয়ে পড়েন এবং তার দায়িত্ব পালনে তিনি যদি সক্ষম না হন, তাহলে তাকে অপসারণ করা যায়। এরপর হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যগুলো। আমাদের মূল যেটা আলোচনার বিষয় বলেছিলাম যে আমাদের পড়ার জন্য এটি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যবলী। তো আমরা মূলত দেখেছি যে সুপ্রিম কোর্টের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রথমে দেখেছি যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এখন আমরা আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের যে কাজগুলো আছে সেইগুলো নিয়ে মাধ্যমে কিন্তু আমরা আমাদের আলোচনাটা এগিয়ে নেব। কেমন? তো হাইকোর্ট বিভাগের যে ক্ষমতা এবং এখতিয়ার আছে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। কেমন? হাইকোর্ট বিভাগের ক্ষমতা এবং কার্যবলী। বাংলাদেশ সংবিধানে যে আইন প্রণয়ন করা হয় সেই আইনের ভিত্তিতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার কার্যবলী এবং অন্যান্য যে সকল আইনগুলো রয়েছে সেই আইনের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার কার্যবলী পরিচালনা করে থাকে। তো এই হাইকোর্টের উপর যে সকল দায়িত্বগুলো অর্পণ করেছে তার মধ্যে 102 নং অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানে খুব গুরুত্বপূর্ণ। 102 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, আমরা এর আগেও বলেছি যে রিটের বিষয়টা, যে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করেন যে তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে বা মৌলিক অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন, সেক্ষেত্রে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারেন, যেটাকে আমরা বলি রিট আবেদন। এবং সেই আবেদনের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তি তার অধিকার ফিরে পাওয়ার জন্য আবেদন করতে গিয়ে অধিকার ফিরে পেতে পারে। কেমন? তাহলে তুমি বা আমি একজন ব্যক্তি যদি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে সে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে এবং হাইকোর্টের আবেদনের মাধ্যমে সে তার মৌলিক অধিকার বলবৎকরণ করতে পারে। অর্থাৎ মৌলিক অধিকার বলবৎকরণ করার ক্ষমতা কিন্তু হাইকোর্ট বিভাগের হাতে রয়েছে। এবং ওই ব্যক্তির মৌলিক অধিকার যাতে রক্ষা পায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও হাইকোর্ট বিভাগ কিন্তু আদেশ প্রদান করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে হাইকোর্ট
বিভাগের কাছে এই বিষয়টা যদি প্রতিমান হয় যে অধস্তন যে সকল আদালত আছে, আমরা বলেছি যে জেলা জজ আদালত কিংবা জেলার যে দেওয়ানি আদালত বা ওখানে যে সকল আরও ছোট ছোট আদালত রয়েছে, সেখানে যদি কোনো মামলা যদি বিচার প্রার্থীরা যদি সন্তুষ্ট না হয়, তাহলে সেটা যদি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে সেই মামলা কিন্তু হাইকোর্ট বিভাগে আবার সে মামলা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হতে পারে এবং সেই মামলা শুনানি হতে পারে এবং সেখানে কিন্তু রায় প্রদান করতে পারে হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের রায়কে খারিজও করে দিতে পারে এবং নতুন রায় জারি করতে পারে। কেমন? এবং সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সরাসরি মামলাটি মীমাংসা করবে। তাহলে এখানে একটা বিষয় যে এখানেও কিন্তু একজন ব্যক্তির অধিকারের একটা বিষয় রয়েছে যে অধস্তন আদালতে কোনো ব্যক্তি যদি তার মামলার যে রায় প্রদান করে থাকে সেটা তারা সে যদি সন্তুষ্ট না হয়, তাহলে হাইকোর্ট বিভাগে যেতে পারে। কেমন? এবং হাইকোর্ট বিভাগে কিন্তু সেটা নিষ্পত্তি করতে পারে। ইভেন বাংলাদেশ সংবিধানে যে সুপ্রিম কোর্টে যে আলোকে চলে, সেখানে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগের রায়ও যদি সংক্ষুব্ধ ব্যক্তি যদি সন্তুষ্ট না হন, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ বা পক্ষদ্বয় আবার আপিল বিভাগে যেতে পারেন এবং আপিল বিভাগে হাইকোর্ট বিভাগের রায়টা নিয়ে আবার শুনানি হবে এবং সেখানে হাইকোর্ট বিভাগের রায়কে আপিল বিভাগ রেখেও দিতে পারে অথবা সেটা পরিবর্তে নতুন রায়ও প্রদান করতে পারে। কেমন? এটা হচ্ছে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। অর্থাৎ হাইকোর্ট বিভাগ কিন্তু অধস্তন আদালত যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। কেমন? অর্থাৎ হাইকোর্ট বিভাগের কিন্তু অধস্তন আদালতের উপর একটা তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, যেটা বাংলাদেশ সংবিধান প্রদান করেছে। এরপর আমরা দেখব আপিল বিভাগের ক্ষমতা ও এখতিয়ার। আপিল বিভাগের ক্ষমতা এবং কার্যবলী বা তার যে এখতিয়ার আছে, একটা নির্দিষ্ট কার্যত সীমা থাকে, যার বাইরে কাজ করতে পারে না, সেটা আমরা একটু দেখে নিই। বাংলাদেশ সংবিধানের 103 নং অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ যে সকল ক্ষমতাগুলো পর্যালোচনা করে থাকে সেগুলো হচ্ছে হাইকোর্ট বিভাগের যে রায়, ডিক্রি কিংবা দ্বন্দ্ব আদেশ প্রদান করে থাকে। এটা তোমরা মনে রাখবা, যেটা একটু আগেও আমি বলেছি যে হাইকোর্ট বিভাগ যে আদেশ দ্বন্দ্ব প্রদান করে থাকে বা ডিক্রি দিয়ে থাকে, সেইটার বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যাওয়া যায় এবং আপিল বিভাগে সেই রায়, দ্বন্দ্ব, ডিক্রি নিয়ে কিন্তু আবার শুনানি হয় এবং সেই শুনানির ভিত্তিতে আপিল বিভাগের রায়টাকে আপিল বিভাগ রাখতেও পারে কিংবা সেটা খারিজও করে দিতে পারে। কেমন? এবং এক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে সংক্ষুব্ধ ব্যক্তিরা যদি হাইকোর্টের রায়ে যদি তারা সন্তুষ্ট না হয়, তাহলে সাধারণত আপিল বিভাগে যেয়ে থাকেন। এখানে আরেকটা বিষয় দেখি, তোমরা অবশ্যই টিভি এবং যোগাযোগ মাধ্যমে জানো যে কোনো একজন ব্যক্তি যদি হাইকোর্ট বিভাগে যদি তার মৃত্যুদণ্ড হয়, তাহলে সেই মৃত্যুদণ্ডর বিরুদ্ধে কিন্তু আবার আপিল বিভাগে আপিল করে থাকে যে আমাকে যে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেটা যথাযথ হয়নি এবং সেই প্রেক্ষাপটে আপিল বিভাগ সেটা নিয়ে আবার আলাপ আলোচনা করে, আবার শুনানি করে এবং শেষে আপিল বিভাগ যে রায় দেয় সেটা কিন্তু চূড়ান্ত। তারপরে কিন্তু আপিল করার আর জায়গা নেই। তবে হ্যাঁ, আপিল বিভাগের রায়ের পরে রাষ্ট্রপতির কাছে কিন্তু সেই রায়ের দণ্ড মওকুফ, খালাস কিংবা কমানোর জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছে আবেদন করা যায়। রাষ্ট্রপতি যেটা প্রদান করবে, কাউকে যদি বেকসুর খালাস প্রদান করে দেয় তাহলে তিনি তা করে দিতে পারবেন। এটা কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে বাংলাদেশের যে আইন বিভাগটা রয়েছে, বিচার বিভাগ যেটা রয়েছে, সেই বিচার বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে গিয়ে রাষ্ট্রপতির হাতে। এবং কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হন, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণ ভিক্ষা চান এবং রাষ্ট্রপতি তাকে যদি প্রাণ ভিক্ষা দিয়ে দেন তাহলে তিনি কিন্তু বেকসুর খালাস পেয়ে গেলেন। আর যদি প্রাণ ভিক্ষা না দেন, যদি তার সে আবেদনটাকে যদি খারিজ করে দেন, তাহলে সে ব্যক্তির কিন্তু মৃত্যুদণ্ড বহাল থাকবে।
অর্থাৎ আপিল বিভাগের যে রায়টা থাকে সে রায়ের পরে কিন্তু আর শুনানির কোনো জায়গা নেই, জাস্ট রাষ্ট্রপতির নিকট আবেদন করা যায় যে আমার দণ্ড মওকুফের জন্য আবেদন করতে পারবে, এবং সে আবেদনের নিষ্পত্তি রাষ্ট্রপতি করে দেন এবং সেটার উপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হয়ে যায়। এছাড়া আপিল বিভাগ তোমার ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে অধস্তন আদালতে যে রায় প্রদান করা হয় সেটার দ্বারা যদি পক্ষদ্বয় যদি মনে করে যে আমি ন্যায় বিচার পাইনি, সেক্ষেত্রে তারা হাইকোর্ট বিভাগে যায়। হাইকোর্ট বিভাগে যাওয়ার পরেও যদি মনে করে যে না আমরা ন্যায় বিচার পাইনি, সেক্ষেত্রে আবার আপিল বিভাগে যায়, এবং আপিল বিভাগ হচ্ছে ন্যায় বিচারের চূড়ান্ত পর্যায়। যেমন অর্থাৎ বিচার বিভাগের যে তিনটা যে কাঠামো, অর্থাৎ অধস্তন আদালত, হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের, এই যে তিনটা স্টেজে যে একজন ব্যক্তি ন্যায় বিচারের জন্য চেষ্টা করেন, তার সর্বোচ্চ অবস্থান হচ্ছে আপিল বিভাগ। অর্থাৎ এখানে যাওয়ার পরে একজন ব্যক্তি তার ন্যায় বিচার পাচ্ছেন কি পাবেন না সেটা কিন্তু চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়। এরপর হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। কেমন? এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে বিচার বিভাগীয় পর্যালোচনা কি এবং বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা এটা বা কি। এটা আমরা সংক্ষেপে আমরা বিষয়টা এভাবে বুঝতে পারি যে বাংলাদেশের আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। কেমন? জাতীয় সংসদ আইন প্রণয়ন করে থাকে যে বাংলাদেশ দেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, জনগণের অধিকার সংরক্ষণ করার জন্য এবং জনগণের জীবন এবং জানমালের সংরক্ষণের জন্য কিন্তু আইন প্রণয়ন করে থাকে, এবং সেই আইনটা বিভিন্ন মাধ্যমে কিন্তু সরকারের যে সকল এজেন্সি থেকে তাদের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করে থাকে। তো জাতীয় সংসদ যে আইন প্রণয়ন করে থাকে, সেই আইনটা যদি কোনো ক্রমে সংবিধান লঙ্ঘন করলো কি না সেটা কিন্তু বিচার বিভাগ পর্যালোচনা করে থাকে, এবং বিচার বিভাগ পর্যালোচনা করার পরে বিচার বিভাগের সুপারিশের ভিত্তিতে কিন্তু সেই আইনটা পরবর্তীতে পরিবর্তন করতে হয়। সাপোজ কোনো একটা আইন প্রণয়ন করা হলো, আইন প্রণয়ন করার পরে দেখা গেল সেই আইনটা সংবিধান লঙ্ঘন করেছে, অর্থাৎ ওই আইনের যতটুকু সংবিধান লঙ্ঘন করবে ততটুকু বাদ দেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট সুপারিশ করবে। কেমন? তার মানে কি, যে সংসদ আইন পাশ করলেই কিন্তু চূড়ান্ত নয়, সে আইনটা কোনো ব্যক্তির অধিকার হরণ করছে কিনা কিংবা বাংলাদেশ সংবিধানের যে সকল নীতি আদর্শ আছে সেটা লঙ্ঘন করছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু বিচার বিভাগের, এবং বিচার বিভাগের এই ক্ষমতাটাকে বলা হয় বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ ইংরেজিতে বলা হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে এবং তাদের শাসন ব্যবস্থা কিন্তু পরিচালনা করে থাকে। এবং বাংলাদেশের সংবিধান কিন্তু বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের রক্ষক এবং অভিভাবকের দায়িত্ব পালন করে বাংলাদেশের বিচার বিভাগ। এই জন্য বিচার বিভাগীয় পরিচালনার মাধ্যমে কিন্তু সংবিধান লঙ্ঘন হওয়া থেকে মুক্ত করা যায়। কেমন? এরপর হচ্ছে সুপ্রিম কোর্টের অন্যান্য যে সকল কার্যাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাই বিচার বিভাগীয় ক্ষমতা বা বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা বলতে আমরা সহজে বলতে পারি যে জাতীয় সংসদ যে আইন প্রণয়ন করে সেই আইন যদি সংবিধান লঙ্ঘন করলো কিনা কিংবা মানবাধিকার লঙ্ঘন করছে কিনা সেইটা দেখার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। বিচার বিভাগের এই দায়িত্ব বা এই যে ক্ষমতা এটাকে বলা হয় বিচার বিভাগীয় পর্যালোচনা। এখন আমরা দেখব সুপ্রিম কোর্টের অন্যান্য কার্যাবলী কি। সুপ্রিম কোর্টের অন্যান্য যে সকল কার্যাবলী রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। যে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে
এর প্রত্যেক বিভাগের এবং অধস্তন যে কোনো আদালতের রীতিনীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণ করার জন্য বিধি প্রণয়ন করতে পারে। তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু এই একটা ক্ষমতা রয়েছে যে সুপ্রিম কোর্টের অধস্তন যে সকল আদালতগুলো রয়েছে সেই আদালতের জন্য তিনি বিধি প্রণয়ন করতে পারে। তবে বিধি প্রণয়ন করার সময় অবশ্যই জাতীয় সংসদে যে সকল আইনগুলো আছে তার সাপেক্ষে এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড রূপে কাজ করে এবং অবমাননা তদন্তের জন্য আদেশ প্রদান করে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আদালত অবমাননা করে, অর্থাৎ আদালতের রায়কে প্রত্যাখ্যান করে বা আদালতকে অবমাননা করা বা আদালতকে নিন্দা প্রকাশ করা বা আদালতের কোনো রায়কে অবহেলার চোখে থাকা, অর্থাৎ আমরা এক কথা বলতে যদি আদালত অবমাননা করে সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্তের জন্য আদেশ প্রদান করার ক্ষমতা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের রয়েছে। তৃতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার নির্দেশক্রমে অন্যান্য বিচারক কর্মকর্তা সুপ্রিম কোর্টের কর্মচারীদের নিয়োগ প্রদান করে থাকেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে শুধু যে বিচারক দিয়ে পরিচালিত হয় তা ব্যাপারটা তো তা নয়, এখানে কিন্তু আরও কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে, তাদেরকে নিয়োগ প্রদান করা এই দায়িত্বগুলো কিন্তু প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে নির্দেশে অন্যান্য বিচারপতিগণ সেগুলো করে থাকে। চতুর্থ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবেন। সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত নির্দেশনা অধস্তন সকল আদালতের জন্য অবশ্যই পালনীয় হবে। অর্থাৎ আরেকটা যে কার্যক্রমের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে সকল নির্দেশনা প্রদান করবে অধস্তন আদালত সেই নির্দেশনাগুলো অবশ্যই পালন করবে এবং সেগুলো মেনে চলবে। সুপ্রিম কোর্ট আবার উপদেষ্টামূলক কার্য করে থাকে। রাষ্ট্রপতি আইনে কোনো জটিল প্রশ্নে এই বিভাগের মতামত চাইতে পারেনি, এভাবে মতামত চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা জ্ঞাপন করেন। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে আইন সম্পর্কিত কোনো বিষয়ে যদি জটিলতার প্রশ্ন দেখা দেয় বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু আইন বিভাগের দ্বারস্থ হয় এবং আইন বিভাগ সেই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হয়। তো এই ছিল আজকে আমাদের সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যগুলি বিষয় নিয়ে আলোচনা করা। আমরা প্রথমে থেকে আবার শেষ পর্যন্ত আলোচনাটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। যে আমরা প্রথমে আলোচনা করেছি যে বাংলাদেশের একটা সর্বোচ্চ আদালত থাকবে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের মধ্যমণি, একদম মণিকোঠায় থাকে এবং সেই সুপ্রিম কোর্টকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের অধীন আরও বেশ কিছু আদালত আছে যেগুলো আমরা অধস্তন আদালত বলি, যেগুলি জেলা পর্যায়ে থাকে। এই অধস্তন আদালতে যদি কোনো, তারপর আমরা বিচারকের যোগ্যতা এবং যোগ্যতা নিয়ে আলোচনা করেছি যে তাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে, তাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অন্তত 10 বছর অ্যাডভোকেটশিপ করতে হবে এবং তৃতীয়ত একটা বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিচার বিভাগীয় পদে 10 বছরের অধিক সময় কাজ করে থাকে তাহলে সেই ব্যক্তিও বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা অর্জন করে। তারপর রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিকে নিয়োগ প্রদান করে থাকে। তারপর আমরা আলোচনা করেছিলাম যে হাইকোর্ট বিভাগের এখতিয়ার এবং সুপ্রিম কোর্ট বিভাগ আপিল বিভাগের এখতিয়ার নিয়ে। যে হাইকোর্ট বিভাগ হচ্ছে অধস্তন যে সকল আদালত বিচার বা মামলার রায় প্রদান করে, সেটা যদি সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ যদি সে রায় সন্তুষ্ট না হন তাহলে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে রিট করেন এবং হাইকোর্ট বিভাগ সেই মামলা নিয়ে আবার শুনানি করেন এবং শেষে রায় প্রদান করেন। সেই রায়েও যদি কোনো ব্যক্তি যদি সন্তুষ্ট না হন তাহলে সেক্ষেত্রে তারা আপিল বিভাগে যান এবং আপিল বিভাগে সেই রায়ের বহাল রাখতে পারে বা সে রায়টা খারিজ করে নতুন রায় প্রদান করতে পারে। সেটাও যদি সেটা রায় পড়ার পর কিন্তু আর আপিল করার সুযোগ নেই, শেষ পর্যন্ত কোনো ব্যক্তি তার দণ্ড মকুবের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। এটা ছিল আমাদের হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্ট বিভাগের এখতিয়ার। আর সুপ্রিম কোর্ট বিভাগ হচ্ছে হাইকোর্ট বিভাগের যে রায় ডিগ্রি বা দণ্ডাদেশ প্রদান করে থাকে সেটার আবার শুনানি করে এবং সেটা বাতিল খারিজ করে দিতে পারে বা সেটা বহাল রাখতে পারে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এছাড়া বাংলাদেশ সংবিধানের রক্ষক এবং অভিভাবক হিসেবে কাজ করে থাকে। এবং সুপ্রিম কোর্টের আরেকটি বিশেষ ক্ষমতা রয়েছে, সেটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। সেখানে জাতীয় সংসদ যে সকল আইন প্রণয়ন করে সেই আইন যদি সংবিধান বিরোধী হয় কিংবা মৌলিক অধিকার হরণ করে তাহলে সেই আইনটাকে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওইটুকু বাতিল করার
অংশ নিতে পারে। যেমন আর পরবর্তীতে আমরা আর কয়েকটি সুপ্রিম কোর্টের কার্যগুলো আলোচনা করেছি। এবং হাইকোর্ট বিভাগের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার হরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি হাইকোর্ট বিভাগে রিট আবেদন করতে পারেন এবং তার মৌলিক অধিকার কিন্তু আবার বলবৎ করা সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে। তোমরা দীর্ঘক্ষণ সময় ধরে আমার এই ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী ক্লাসের দেখার জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।